হ্যালো স্টুডেন্টস, আজকে আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের দাঁড়াতে আগের দিন হয়ে গেছিল মোল ভাগ্নাংশ, ওই গ্রাম প্রতি লিটার, এইগুলা সবই। আজকে আমরা যেটা করবো, আর দুটো আমাদের বাকি আছে। তার দুটোর মধ্যে একটা হচ্ছে পিপিএম, পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন অর্থাৎ যে পদার্থগুলা বা যে দ্রাবগুলা খুবই কম পরিমাণে থাকে, সেইগুলো আমরা পিপিএম ইউনিটে আমরা সেগুলা মেজারমেন্ট করি, তাদের গাঢ়ত্ব। ওকে, তাহলে পিপিএম এর যে সংখ্যাটা আমরা ঠিক লিখবো না, কিন্তু কি লিখবো, একটা আমরা সূত্র আকারে লিখবো। কি লিখবো? দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে দ্রাবের অংশ সমান উপাদানটির অংশ উপাদানটির অংশ বাই দ্রবণে উপস্থিত সমস্ত উপাদানের মোট অংশ। ওকে, কত? তার এই যে দ্রবণে উপস্থিত সমস্ত উপাদানের মোট অংশ। ওকে, তাহলে এইটা হচ্ছে বা এর 10 লক্ষ ভাগ, মানে দ্রবণের 10 লক্ষ ভাগের কত তোমার উপাদানের যত অংশ। 10 লক্ষ মানে 10 টু দি পাওয়ার 6। এইটা যদি নিচে হয়, আমরা এটা কি করি, গুণ আকারে কি করে, এটা গুণ আকারে এখানে উপরে দিয়ে দেবো। তাহলে আমাদের যে পিপিএম এর যে সূত্রটা সেইটা চলে আসবে। এই যে পিপিএম, এই যে দারত্বের টানটা দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওজন ওজন ভিত্তিক পিপিএম, অর্থাৎ পিপিএম ডাব্লিউ বাই ডাব্লিউ। তাহলে কি হবে, আমাদের উপাদানের এখানে কার বের করছে, পিপিএম দ্রাবের। তাহলে কি হবে, দ্রাবের ভর কোন এককে, অবশ্যই গ্রাম এককে, বা দ্রবণের ভর কোন এককে, অবশ্যই গ্রাম এককে। তাহলে বাই এর 10 লক্ষ ভাগের মধ্যে, এই যে দ্রবণের 10 লক্ষ ভাগের মধ্যে দ্রাবটা কত ভাগ আছে সেটা। তাহলে 10 লক্ষ ভাগটা এখানে না দিয়ে আমরা কোথায় লিখবো, এটা উপরে উপরে এখানে কি হয়ে যাবে, গুণ আকারে এখানে হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের ওজন ভিত্তিক পিপিএম। ওকে, তাহলে নেক্সট আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি, ওজন আয়তন ভিত্তিক পিপিএম, অর্থাৎ পিপিএম কি, ডাব্লিউ বাই ডি, অর্থাৎ দ্রাবের ভর কোন এককে, গ্রাম, অবশ্যই গ্রাম, আর দ্রবণের আয়তন কোন এককে, এমএল, মিলিলিটার ইনটু 10 টু দি পাওয়ার 6। আমাদের পিপিএম এইটুকু। পিপিএম আমাদের গাঢ়ত্বের যে টার্ম সেটা এইটুকুই আছে। এরপরে আমরা যেটা পড়বো, তোমরা দেখে নাও, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফর্মালিটি। তোমরা একটু দেখে নাও। এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে কি ফর্মালিটি। তাহলে আমরা লিখছি ফর্মালিটি। এখানে করা হয় বড় হাতের এফ দিয়ে। দেখো ফর্মালিটিটা সেরকম আলাদা করে কিছুই নয়,
যেরকম মোলারিটি ছিল, মোলারিটিটা কি ছিল, তোমাদের সমযোজী যৌগ ক্ষেত্রে যেহেতু ওখানে কি লিখছিলাম, যে আণবিক ভর যখন লিখছিলাম তখন কি লিখছিলাম, মলিকুলার রিটি লিখছিলাম, অর্থাৎ মলিকুলার আণবিক ভর লিখছিলাম। তাহলে কোন একটা মলিকুলার যদি আণবিক ভর লিখি তার মানে সেটা হচ্ছে সমযোজীতে আছে। আর যদি আমরা তড়িৎযোজীর ক্ষেত্রে বলি, তড়িৎযোজী যদি কোনো যৌগ হয় তাহলে তার ক্ষেত্রে আমরা কি বলি, সংকেত ভর। তাহলে এই যে ফর্মালিটি টার্মটা, এটা কিছুই নয়, এটা শুধুমাত্র এটি শুধু তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, আলাদা করে সেরকম কোনো এখানে টার্ম নেই। আমরা যেরকম মোল সংখ্যা বের করতে পারি, তোমার মোল সংখ্যা বের করতে পারি কিসের, সমযোজী যৌগের, এখানে আলাদা করে মোল সংখ্যা বের করা হয় না। ওই জন্য এখানে আমরা কিন্তু ওই যেখানে মোল বের করব n ইকুয়াল টু তোমার w বাই এই যে m, এটা কিন্তু আমরা এটা n, আমরা এখানে n কিন্তু লিখতে পারবো না। তাহলে আমরা কি করতে হবে, আমাদের যে মলিকুলার ফর্মালিটি সংকেতটা কি আসবে, তাহলে একটু বলে দিই কি আসবে, যে 1 লিটার বা 1000 ml দ্রবণে দ্রাবের যত গ্রাম সংকেত ওজন দ্রবীভূত থাকবে সেটাই ওই দ্রবণের দ্রাবের ফর্মালিটি। ওকে, তাহলে বুঝতে পারছো, তাহলে আমরা যেখানে এখানে আগে কি লিখতাম, মোলারিটির ক্ষেত্রে দ্রাবের কি লিখতাম, মোল সংখ্যা লিখতাম, সেই মোল সংখ্যাটা এখানে আমরা লিখতে পারছি না, কি লিখছি, যত গ্রাম সংকেত ওজন, এই কথাটা আমরা ইউজ করছি এখানে। তাহলে এর যে তোমার ফর্মুলাটা দাঁড়াবে কি, ফর্মালিটি সমান কি হবে, ডাব্লু প্রদত্ত ভর বাই এই যে এম, এখানে এমটা কি, এমটা রিপ্রেজেন্ট করছে, এম সমান হচ্ছে কি, দ্রাবের গ্রাম সংকেত ওজন। ডাব্লুটা কি হচ্ছে, ডাব্লু হচ্ছে দ্রবণে দ্রবীভূত দ্রাবের ওজন। দেখো তাহলে ভিটা কি হবে, ভি তাহলে এর আয়তন হবে ভি, তো ভিটা কি হবে, লিটার এককে। তাহলে আমরা কি লিখতে পারি, এফ সমান ডাব্লু বাই এম ইন্টু ভি। তাহলে এখানে লিখে দাও, ভি সমান হচ্ছে কি, দ্রবণের আয়তন লিটার একক। এরা বুঝে দিচ্ছি। তাহলে উদাহরণ হিসাবে কি দেখবো আমরা, তাহলে দেখো উদাহরণ হিসাবে আমরা কি দেখি, দ্রবণের আয়তন বাই, এখানে কি লিখবো, দ্রাবের গ্রাম সংকেত ওজন, অর্থাৎ যত গ্রাম সংকেত দ্রবীভূত আছে সেইটা ফর্মালিটি, অর্থাৎ এফ। তাহলে কি দাঁড়াবে দেখো,
আর এখানে দ্রবণের নাম, দ্রবণের নাম। দেখো 1 লিটার আয়তন, এটাও যদি 1 হয় তাহলে এটাও কি হবে, 1 ফর্ম্যাল হবে। তো এইটাকে যে দ্রবণটা তৈরি হবে সেটাকে ফর্ম্যাল দ্রবণ বলে। এবার দেখো যদি কি হয়, এটা 1 লিটার, এটা 2 যদি হয় এটা 2F হবে, তাহলে এটাকে কি বলবো, বাই ফর্ম্যাল দ্রবণ। যেরকম আগের কাজগুলো ছিল ঠিক সেই রকম, কোনো আলাদা কিছু নেই। তাহলে আমি আর করছি না এটা, তাহলে এক্স, এটা যদি 1 লিটার হয়, এটা যদি এক্স হয় তাহলে এটা এক্স ফর্ম্যাল, তাহলে এটা কি হবে, এক্স ফর্ম্যাল দ্রবণ। এইটুকুই তোমাদের ফর্মালিটি, এইটুকুই, আর এর বাইরে কোনো লাভ হবে না তোমার। ওকে, দেখো আরেকটা জিনিস আছে যে ফর্মালিটি উষ্ণতার উপর ডিপেন্ড করে কিনা। ফর্মালিটি উষ্ণতার উপর নির্ভর করে। কেন? আয়তনের টান আছে, আয়তনের টান থাকলেই অবশ্যই সেটা কি হবে, উষ্ণতার উপরে নির্ভর করবে। দেখে নাও, এটা দেখে নাও, তোমাদের ফর্মালিটি এইটুকুই, আর নেই। এরপরে আমরা নতুন আরেকটা টপিক শুরু করব, সেটা এটা এখানে যেরকম সলিউশনটা কি ছিল, জল মানে তরলের সলিউশনটা ছিল বেশিরভাগ তরল, আর দ্রাবটা কঠিন, সেটা দিয়ে করলাম বেশিরভাগটা। তাছাড়াও তোমার সব ধরনের প্রকারভেদ গুলো দেখেছি, তাদের মধ্যে একটা প্রকারভেদ আমরা এটা করব, যেটা হচ্ছে কি কঠিন দ্রবণ। কঠিন দ্রবণটা আমরা এবার শুরু করবো, এটা দেখে নাও। দেখো এটা তাহলে মুছে দিলাম। দেখো যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে কঠিন দ্রবণ। কঠিন দ্রবণ। তাহলে কঠিন দ্রবণ কাকে বলবো, 2 বা ততোধিক কঠিন পদার্থ যদি একসাথে মিশে যায়, দিয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে, তাকে আমরা কি বলবো, কঠিন দ্রবণ। এই কঠিন দ্রবণের সব থেকে ভালো উদাহরণ যেটা আমরা জানি সেটা হচ্ছে কি সংকর ধাতু। সংকর ধাতু গুলাই হচ্ছে আমাদের এই, যদি সমসত্ব মিশ্রণ যদি হয় তবেই কিন্তু সেটা কঠিন দ্রবণ হবে। যেরকম উদাহরণ হচ্ছে পিতল আছে, পিতল সংজ্ঞা দিচ্ছে না, এটা কি দিয়ে তৈরি, কপার প্লাস জিঙ্ক। আবার ব্রোঞ্জ, কি দিয়ে তৈরি, কপার প্লাস জিঙ্ক। এবার আমরা এই যে কঠিন দ্রবণ করছি এর প্রকারভেদ আছে, সেটা আমরা দেখব। তার আগে আমরা দেখব যে কঠিন দ্রবণ, কঠিন দ্রবণের দ্রাবক কে হবে, দ্রাবক কে হবে এবং দ্রাবক কে হবে। তাহলে কি লিখব, যেটার পরিমাণ বেশি হবে, যে পরমাণুর পরিমাণ, যে পরমাণুর পরিমাণ, পরমাণু নয়, যে ধাতু লিখি, ঠিক আছে, যে ধাতু পরিমাণ বেশি হবে আর যে ধাতু পরিমাণ কম, তাহলে কপার আর জিঙ্ক আছে, কপারের পরিমাণ যদি 60% হয় আর জিঙ্কের পরিমাণ যদি 40% হয়, তাহলে কি বলবো, তাহলে এখানে কপার কি হবে, তোমার কপার হয়ে যাবে দ্রাবক এবং জিঙ্ক হয়ে যাবে কি দ্রাবক। এটা সেখানে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি কঠিন দ্রবণের প্রকারভেদ। কঠিন দ্রবণ 2 প্রকার, একটা হচ্ছে কি প্রতিস্থাপক,
কঠিন দ্রবণ, আরেকটা হচ্ছে অন্তঃস্থানিক কঠিন। দেখো, যেটা প্রতিস্থাপক কঠিন দ্রবণ হয়, তাদের যে পরমাণু, যে সাইজ গুলা, দ্রাব এবং দ্রাবক, এদের পরমাণু সাইজ কি হয়? সমান হয়। এদের পরমাণু সাইজ কি হয়? সমান। তার মানে যে একটা ধাতুর মধ্যে পরমাণুগুলো ছিল, সেই পরমাণুগুলোকে প্রতিস্থাপিত করে কি করেছে? দ্রাবের যে পরমাণু, তারা কি করেছে? সেখানে এন্ট্রি করেছে। এই যেগুলা এই গাড়ি দিয়ে করে দিলাম, সেগুলো হচ্ছে কি দ্রাব। হয়তো হয়তো আমার যে আঁকছি সেগুলো হয়তো ছোট বড় হয়ে যাচ্ছে, কিন্তু এদের কি হবে? সাইজ সবারই সেম হবে। আমি আগে এটা নিই, তারপরে আলাদা আলাদা করবো। দ্রাবক কণার আকার দ্রাবক কণার আকার সমান দ্রাব কণার। ওকে, দুটো সেম, কিন্তু এই যে অন্তঃস্থানিক হবে, এখানে কি হবে? দ্রাবকের যে কণাগুলো আছে সেগুলো কি হবে? সাইজে বড় হবে, এবং দ্রাবের যে কণাগুলো হবে সেগুলো সাইজে বড় হবে, কিন্তু কেউ কাউকে প্রতিস্থাপিত করবে না। কেউ কাউকে কি করবে না? প্রতিস্থাপিত করবে না। দেখো কি হবে? যেগুলো বড় বড় দ্রাবকের কণাগুলো বড় বড়, ওই জন্য দ্রাবের কণাগুলো ছোট ছোট। এদের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় কি হবে? দ্রাবের কণাগুলা চলে আসবে। অর্থাৎ তাহলে দ্রাবক কে কণার আকার গ্রেটার দেন দ্রাবের কণার। তাহলে দ্রাবকের কণার আকার বড় হবে কার থেকে? দ্রাবের কণার আকার থেকে। এরপরে আমরা আরেকটা পয়েন্ট লিখবো, সেটা এখানে জায়গা হবে না, এটাকে বুঝতে হবে আগে। চলো দেখো, আরেকটা যে পয়েন্টটা লিখবো বলেছিলাম, সেটা হচ্ছে কি, যে দ্রাব কণাগুলি দ্রাবক কণা গুলিকে প্রতিস্থাপক বা প্রতিস্থাপিত করে এই ধরনের করে এই ধরনের এই ধরনের দ্রবণ তৈরি করে। উদাহরণ তো বলে দিচ্ছি, উদাহরণ কি? পিতল, ব্রোঞ্জ, আরো অনেক আছে। ওকে, আরো অনেক আছে, সেগুলো তোমরা দেখে নিও। আর এখানে কি হচ্ছে? দ্রাবকের
দ্রাবক কণাগুলির মধ্যে কার ফাঁকা স্থানে দ্রাব কণাগুলি প্রবেশ করে এই ধরনের দ্রবণ তৈরি করে। যেমন উদাহরণ হচ্ছে কি ডাব্লুসি, টাংস্টেন কার্বাইড। ডাব্লু হচ্ছে কি টাংস্টেনের সংকেত, আর কার্বন কার্বাইড। ওকে, এইটুকুই, কঠিন দ্রবণ এইটুকুই। আজকে তোমরা দেখে নাও, আজকের জন্য এইটুকুই। আমাদের পরের দিন একটা টপিক শুরু হবে আবার নতুন, সেটা হচ্ছে কি দ্রাব্যতা। সেই দ্রাব্যতা আমরা নতুন টপিক শুরু করব। আজকের জন্যই এইটুকুই। অবশ্যই তোমরা ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, লাইক করবে এবং শেয়ার করবে এবং বন্ধুদের জানাবে। এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমি পরের দিন ক্লাসে সেটা বলার চেষ্টা করব। ওকে, আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, পরের দিন আবার দেখা হচ্ছে। টাটা, গুড বাই।